আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মমতা সুলতানা। আর প্রথমে জানাচ্ছি ইউসিবি সংবাদ শিরোনাম। ৩ মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করতে না পারলে আগের সরকারের অধীনে নির্বাচন, সংবিধান সংশোধন কমিটির কাছে আওয়ামী লীগের প্রস্তাব। তত্ত্বাবধায়ক সরকার এলে অর্ধেক ব্যবসায় দেশ ছাড়তে বাধ্য হবে, আশঙ্কা এফবিসিসিআই সভাপতির। রাজনৈতিক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি। গ্রামীণ ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ ও তহবিল ব্যবস্থাপনায় নানা অনিয়ম পেল সরকারি তদন্ত কমিটি। রিপোর্ট নিয়ে প্রশ্ন বিশিষ্টজনদের। পদ্মা সেতু নির্মাণ কাজ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে সরকারকে তাগিদ দিল বিশ্ব ব্যাংক। কাল ঋণ চুক্তি সই। এবং নাশকতার পরিকল্পনা নিয়ে রাজধানীর আশেপাশে ঘাঁটি তৈরি করছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ। সংগঠনের আমির মাওলানা শেখ ফরিদ র্যাবের হাতে গ্রেফতার। শিরোনাম শুনছিলেন। সংবাদে এছাড়াও থাকছে ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের রাজকীয় বিয়ে নিয়ে তোড়জোড়ের খবর। এবার রয়েছে পুরো খবর। ৩ মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করতে না পারলে নির্বাচন হতে হবে পূর্ববর্তী সরকারের অধীনে। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ সুনির্দিষ্ট করার প্রস্তাব দিয়ে নতুন এই ধারা সংযোজনের কথা বলেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটির সাথে দুপুরে নির্ধারিত বৈঠক শেষে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি ছাড়াও বিকল্প হিসেবে সংসদের সরকার ও বিরোধী দলের পক্ষ থেকে ৫ জন করে নাম প্রস্তাবের সুযোগ রাখার পক্ষেও দলটি। এই নিয়ে মানস ঘোষের রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার নয়, রাজনৈতিক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি তুলেছেন এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ। তার আশঙ্কা, তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিলে দেশের ৫০% ব্যবসায়ী দেশ ছেড়ে যেতে বাধ্য হবেন। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আইবিএফবির আয়োজনে ব্যবসায়িক নৈতিকতা নিয়ে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। সংবিধান সংশোধনে সরকারের গঠন করা বিশেষ কমিটির সাথে আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারের সাথে বিচার ব্যবস্থাকে জড়িত না করার দাবি তুলেছিলেন সাবেক বিচারপতি এবং আইনজীবীরা। তবে রাজনৈতিক দলগুলোর একে অন্যের প্রতি আস্থার সংকটের যুক্তি তুলে এ ব্যবস্থা এখনো রাখার পক্ষে বেশিরভাগ আইনজীবী এবং রাজনৈতিক দলগুলো। কিন্তু ২০০৭ ও ৮ সালের অভিজ্ঞতা তুলে ধরে ব্যবসায়ীরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তাদের কাছে এখন একটি আতঙ্কের নাম। We don't want to go to the caretaker system anymore. The business community this time, if you hand over the power to the caretaker government, 50% business community, they will leave the country. They does not want to be harassed anymore. কর্মশালার বিষয় ছিল ব্যবসায় নৈতিকতা। আর ব্যবসা সহ প্রায় সব পেশাতেই নৈতিকতার সংকটের জন্য এফবিসিসিআই সভাপতি দুষলেন রাজনৈতিক সংস্কৃতিকে। তার মতে, শেয়ারবাজার কেলেঙ্কারির সাথে জড়িত ব্যবসায়ীদের নাম এরই মধ্যে প্রায় সবাই জেনে গেলেও তা সরকারিভাবে প্রকাশ করতে না পারাটা পুরো জাতির জন্য লজ্জার বিষয়। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এবং সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন বলেন, শতকরা মাত্র 10% অসৎ ব্যক্তি পুরো ব্যবসায়ী সমাজ, এমনকি কখনো কখনো দেশের ভাবমূর্তি নষ্ট করছে। আর তাই এসব অসৎ ব্যবসায়ীর বিরুদ্ধে 90% ব্যবসায়ীকে এক হওয়ার আহ্বান জানান তারা। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, মানস ঘোষের রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে। ৩ মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করতে না পারলে নির্বাচন হতে হবে পূর্ববর্তী সরকারের অধীনে। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ সুনির্দিষ্ট করার প্রস্তাব দিয়ে নতুন এই ধারা সংযোজনের কথা বলেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটির সাথে দুপুরে নির্ধারিত বৈঠক শেষে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান।
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে সাবেক প্রধান বিচারপতি ছাড়াও বিকল্প হিসাবে সংসদে সরকার ও বিরোধী দলের পক্ষ থেকে 5 জন করে নাম প্রস্তাবের সুযোগ রাখার পক্ষেও দলটি। দেখুন রিপোর্টটি। বিশেষ কমিটির আমন্ত্রণে প্রধান বিরোধী দল সাড়া না দিলেও সরকারি দল আওয়ামী লীগ বৈঠকটিকে নেয় গুরুত্বের সাথে। চেয়ারপারসন সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রায় 2.5 ঘণ্টার বৈঠকে আওয়ামী লীগ সংবিধান সংশোধনে তাদের প্রস্তাব আর সুপারিশগুলো কমিটির কাছে তুলে ধরে। পরে গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জানান, আওয়ামী লীগ তার প্রস্তাবে সংবিধানে জনগণের অধিকার ফিরিয়ে আনা এবং অবৈধ ক্ষমতা দখল বন্ধের উপর গুরুত্ব দিয়েছে সবচেয়ে বেশি। কেয়ারটেকার গভর্নমেন্ট নিজেদের টেক কেয়ার করতে শুরু করলো, তো সেই সুযোগটা যাতে না পায় আর নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ইলেকশন করতে না পারে তাহলে আগের যে সরকার ছিল তার অধীনে আবার ইলেকশন করতে হবে এবং ওই 90 দিনের মধ্যেই ওই সরকার বাতিল হয়ে যাবে, এরকম কিছু সংস্কার আনতে পারে। আওয়ামী লীগ চায় বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের কাছে ফিরে আসুক, তবে রাষ্ট্রধর্ম বা বিসমিল্লার ব্যাপারে পরিষ্কার অবস্থান দলটির। এই মুহূর্তে এসব বাতিল করা যাবে না। রাষ্ট্রধর্ম যিনি করে গেছিলেন ওনার ধর্ম পালন বা সে ব্যাপারে কতটুকু, এটা আমি আর বলতে চাই না, আমাদের সঙ্গে আছে এখন। আর এটা করেছিল 88 সালে একটা ভোটারবিহীন নির্বাচনে, মূলত যে নির্বাচনের কোনো বৈধতা হয় না। সেদিক থেকে দেখতে গেলে এটা মোটেই যৌক্তিক ছিল না, এটা করার প্রয়োজনও ছিল না। এখন ধর্মের বিষয়টা এমন যে এটা মানুষের জন্য এত একটা আবেগপ্রবণ ব্যাপার, আর এটা এই দীর্ঘদিন প্রচলিত, এটাকে একেবারে বাদ দেওয়া যাবে না। সেই জন্য এখানে আমরা যেটা রেখে অন্যান্য যে ধর্ম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ অন্যান্য ধর্ম, তাদের সকলের যাতে শান্তিপূর্ণভাবে ধর্ম পালনের অধিকার থাকে, যেটা মদিনা সনদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে নির্দেশনা দিয়েছিলেন যে সকল ধর্ম পালনের অধিকার এবং শান্তিপূর্ণভাবে পালনের অধিকার, এটা কিন্তু সেখান থেকে এসছে। সেটাও যাতে এখানে স্থান পায়, সেটা আমাদের মতামত আমরা দিয়েছি। প্রধানমন্ত্রী জানান, দেশের ছোট ছোট জাতিসত্তাগুলোকে সংবিধানে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিতে চায় তার দল। সংরক্ষিত নারী আসন সংখ্যা বর্তমান 45 থেকে আরো 5টি বাড়িয়ে 50 করার প্রস্তাব করেছে আওয়ামী লীগ। সরকারি আধা সরকারি সব অফিসে প্রধানমন্ত্রীর ছবি টানানোর বর্তমান বিধান বাতিলের পক্ষে আওয়ামী লীগ। এর পরিবর্তে জাতির পিতার ছবি টানানোর প্রস্তাব করেছে তারা। মানস ঘোষ, ATN বাংলা, ঢাকা। সরকার আদালত ও মানুষকে মুখোমুখি করে সমাজে বিভক্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, সংবিধান সংশোধন সহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুর নিষ্পত্তিতে সুপ্রিম কোর্টের উপর নির্ভর করা অদূরদর্শিতার শামিল। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধুমাত্র হাইকোর্টের রায়ে সংবিধান সংশোধন না করে গণরায় নেয়ার দাবি জানিয়েছেন। আবু দারদে জুবাইরের রিপোর্ট। সরকারের বিরুদ্ধে আদালত ও দেশবাসীকে মুখোমুখি দাঁড় করানোর অভিযোগ তুলেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে আদালতে নিষ্পত্তির চেষ্টা ঠিক না। তিনি বলেন, বিভাজনের রাজনীতি তৈরি করে এমন বিষয়ে সুপ্রিম কোর্টের জড়ানো উচিত হবে না। যে ইস্যুগুলো অত্যন্ত সংবেদনশীল, অত্যন্ত বিতর্কিত বা অত্যন্ত জনগণ নির্ভর ইস্যু, সেই ইস্যুগুলোকে এই আদালতের মাধ্যমে নিষ্পত্তি করার এই যে চেষ্টা, এটা একটা নতুন একটা কৌশল, অত্যন্ত ভয়ঙ্কর একটি কৌশল, যেটা বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতার উপর অনেক দিন যাবৎ এই প্রভাব ফেলে চলবে। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, কেবল হাইকোর্টের রায়ের ভিত্তিতে সংবিধান সংশোধনের নামে সরকার দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি করতে চায়। তিনি বলেন, সংবিধান সংশোধনের এখতিয়ার একমাত্র সংসদের। এই ধরনের প্রক্রিয়া যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে এবং সংবিধানের মৌলিক বিষয়গুলোকে পরিবর্তন করার জন্য বেআইনিভাবে পদক্ষেপ গ্রহণ করবে, তাতে কোনো মতেই আমরা সমর্থন দিতে পারি না। খুব পরিষ্কার ভাষায় বলা আছে যে সংবিধানের মৌলিক বিষয়গুলো পরিবর্তন হলে জনগণের ম্যান্ডেট প্রয়োজন হবে, গণভোটের প্রয়োজন হবে।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। আবু দারদা জুবায়ের, এটিএন বাংলা, ঢাকা। গ্রামীণ ব্যাংকে নানা অনিয়ম আর অসঙ্গতির সন্ধান পেয়েছে সরকারি তদন্ত কমিটি। কমিটির মতে অনিয়ম হয়েছে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ ও তহবিল ব্যবস্থাপনায়, অস্বচ্ছতা রয়েছে হিসাব নিকাশও। এমনকি সরকারের করমুক্ত সুবিধা নিয়ে গঠন করা বিশেষ তহবিল নিয়েও প্রশ্ন তুলেছে কমিটি। তবে তদন্ত কমিটির এসব প্রশ্ন নিয়ে সমাজের বিশিষ্টজনদের প্রশ্ন রয়েছে। এ নিয়ে জুলফিকার আলীর 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। মূল রিপোর্টের 6 পাতা জুড়েই রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করা নিয়ে প্রশ্নের পর প্রশ্ন। 1983 সালের গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ও 2001 সালের গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ সংক্রান্ত বাংলাদেশ গেজেট পর্যালোচনা করে তদন্ত কমিটি বলেছে, প্রায় 1 যুগ আগে 1999 সালের জুলাই মাসে তার বয়স ছিল 59 বছর 22 দিন। পরের বছর জুনে বয়স 60 বছর পেরিয়ে গেলেও অবসরে পাঠানো হয়নি ডক্টর ইউনূসকে, যা গ্রামীণ ব্যাংক চাকরি বিধিমালার লঙ্ঘন বলেই মনে করে কমিটি। একই সাথে 2001 সালের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ সংক্রান্ত বিধিমালাকে কমিটি অভিহিত করেছে উদ্দেশ্যমূলক হিসেবে। এই ধরনের কাজে যারা নিয়োজিত তারা কিছু নিয়ম কানুনের মধ্যে থাকতে হন, তাদের বয়সের একটা বিষয় আছে। সেখানে প্রতিবেদনে বক্তব্য রাখা হয়েছে এবং দেখা গেছে যে অনেক ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। তো এখন আমি আশা করছি যে সরকার যেহেতু কমিটি নিয়োগ করেছিলেন, এগুলো খতিয়ে দেখবেন, খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে 150 বছরেরও বেশি পুরনো সেই 1860 সালের বাংলাদেশ পেনাল কোডের এক ধারা উল্লেখ করে সরকারি তদন্ত কমিটি বলেছে, ডক্টর ইউনূসের চাকরিকে গণ্য করা হবে পাবলিক সার্ভিস হিসেবে। তাই একজন পূর্ণকালীন কর্মকর্তা হিসেবে প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থাকা, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণ ও অনুমতি না নিয়েই বিদেশ থেকে নিজের নামে তহবিল এনে তিনি চাকরির শর্ত লঙ্ঘন করেছেন গুরুতরভাবে। আসলে পাবলিক সার্ভেন্ট যে সংজ্ঞা, সেই সংজ্ঞা সম্ভবত কমিটি সম্পূর্ণ ভালোভাবে অনুধাবন করতে পারেন নাই। চিফ ইলেকশন কমিশনারও একজন পাবলিক সার্ভেন্ট, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানও একজন পাবলিক সার্ভেন্ট। পাবলিক সার্ভেন্টের যে সংজ্ঞাটা রাখা হয়েছে সেটা হলো যে কেউ যাতে সরকারি দায়িত্ব পালন করলে পরে তার বিরুদ্ধে কোনো ব্যক্তিগত মামলা না হয়। স্বায়ত্তশাসিত সংস্থার সরকারি কর্মচারী আর সরকারি কর্মচারী এক জিনিস না। এবং এর যে উপযুক্ত কর্তৃপক্ষ ছিল, সেই উপযুক্ত কর্তৃপক্ষ হলো গ্রামীণ ব্যাংকের বোর্ডের চেয়ারম্যান, এবং গ্রামীণ ব্যাংকের বোর্ডের চেয়ারম্যান সরকার কর্তৃক মনোনীত। সুতরাং ডক্টর ইউনূস যা করেছেন সেগুলো নিয়ে যদি কোনো প্রশ্ন করতে হয়, তাহলে সরকার তার মনোনীত যারা চেয়ারম্যান ছিলেন তাদেরকে প্রশ্ন করতে পারেন। সবশেষে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের চাকরির বয়স সীমা টেনে দেওয়ার সুপারিশ করে কমিটি বলেছে, এই সীমা হতে পারে 65 বছর। এজন্য সরকারকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ সংক্রান্ত বিধিবিধান সংশোধনেরও পরামর্শ দেওয়া হয়েছে। জুলফিকার আলী, এটিএন বাংলা, ঢাকা। পদ্মা সেতু নির্মাণ কাজ অবশ্যই দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ রাখতে হবে বলে সরকারকে জানিয়ে দিয়েছে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সচিবালয়ে অর্থমন্ত্রীর সাথে দেখা করে এই কথা জানান। পদ্মা সেতুর ঋণ চুক্তির সই হচ্ছে বৃহস্পতিবার। অর্থমন্ত্রী জানিয়েছেন, বিশ্ব ব্যাংক এবার বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ দিচ্ছে। গোলাম পারভেজের রিপোর্ট। পদ্মা সেতু নির্মাণে মোট খরচ ধরা হয়েছে 21,170 কোটি টাকা বা 290 কোটি মার্কিন ডলার। এর মধ্যে বিশ্ব ব্যাংক ঋণ দিচ্ছে 120 কোটি ডলার, যা দাতাদের দেয়া অর্থের মধ্যে সবচেয়ে বেশি। বৃহস্পতিবার পদ্মা নদীতে সেতুর জন্য নির্ধারিত এলাকায় বসে সরকার বিশ্ব ব্যাংকের সাথে এই ঋণ চুক্তি সই করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে এসে বিশ্ব ব্যাংকের এমডি সেতু নির্মাণের কাজ অনিয়ম ও দুর্নীতিমুক্ত রাখার তাগিদ দিলেন। তিনি বলেন, নির্মাণ কাজ এবং এর ক্রয় প্রক্রিয়া অবশ্যই দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ থাকতে হবে। We must have a good quality implementation. It must be a good quality bridge. To have a good quality bridge that transforms the southwest of the country, we must have very open procurement processes. No corruption, like I said before, transparent implementation, monitoring, good treatment of the people who are going to be resettled. The Prime Minister
and the Finance Minister have committed to implementing these projects in an open, transparent manner. And that is what we will work with them on. বিশ্বব্যাংক সারা বিশ্বের মধ্যে এবার বাংলাদেশকেই সবচেয়ে বেশি ঋণ সহায়তা দিচ্ছে। এই ঋণের পরিমাণ 220 কোটি মার্কিন ডলার বলে জানান অর্থমন্ত্রী। ওয়ার্ল্ড ব্যাংকের যত প্রজেক্ট পৃথিবীতে আছে তার মধ্যে সবচেয়ে বড় হলো ওয়ান সিঙ্গল প্রজেক্ট যেখানে তারা সবচেয়ে বেশি তাদের ইনভলভমেন্ট, সেটা হচ্ছে মেঘনা, সেটা হচ্ছে পদ্মা ব্রিজ। পদ্মা সেতুর নির্মাণ কাজ স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে করলে বর্তমান সরকারের মেয়াদে তা শেষ করা সম্ভব বলে মনে করে বিশ্বব্যাংক। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা। এদিকে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা ও দেশে খাদ্য নিরাপত্তা গড়ে তুলতে সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 দিনের সফরে ঢাকায় আসা বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নগজি এন ওকিনজো উইয়েলা সকালে প্রধানমন্ত্রীর সাথে তার কার্যালয়ে দেখা করলে তিনি কথা পুনর্ব্যক্ত করেন। এই প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। আলোচনাকালে পদ্মা সেতু সহ বাংলাদেশের সকল উন্নয়ন কর্মসূচিতে বিশ্ব ব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। অর্থনৈতিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব ও সরকারের ভূমিকা এবং বিশ্ব মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সন্তোষজনক থাকায় তার প্রশংসা করেন তিনি। এ সময় বিশ্ব ব্যাংকের আবাসিক পরিচালক অ্যালান গোল্ডস্টেইন, অ্যাম্বাসেডর এট লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নাশকতার পরিকল্পনা নিয়ে রাজধানীর আশেপাশে ঘাঁটি তৈরি করছে। র্যাবের হাতে আটক সংগঠনের আমির মাওলানা শেখ ফরিদকে টঙ্গী এলাকা থেকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 4000-এর মতো সদস্য রয়েছে যারা নিয়মিত সংগঠনের নামে টাকা পাঠান। মাহমুদুর রহমানের রিপোর্ট। এক যুগেরও বেশি সময় ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ছদ্মনাম ব্যবহার করে মাওলানা শেখ ফরিদ আহমেদ জঙ্গি তৎপরতা চালিয়ে আসছিল। নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান ও ইয়াহিয়ার অবর্তমানে দলের আমিরের দায়িত্ব পান তিনি। 21 আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবাদী সমাবেশে গ্রেনেড হামলা, রমনা বটমূলে বোমা বিস্ফোরণ, যশোর টাউন হলে উদ্দেশ্যের অনুষ্ঠানে বোমা হামলা ও 2000 সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থলে 76 কেজি ওজনের বোমা পুঁতে রাখার অন্যতম অভিযুক্ত শেখ ফরিদ আহমেদ। র্যাব সদর দপ্তরের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানানো হয়, আফগান ও আরাকান যোদ্ধা মাওলানা শেখ ফরিদ আহমেদ সংগঠনকে সুসংগঠিত করতে 1999 সালে আফগানিস্তানের প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রব্বানির সাথে দেখা করেন। এছাড়াও যুদ্ধের ময়দানে ওসামা বিন লাদেনের সাথেও তার সৌজন্য সাক্ষাৎ হয়। সম্প্রতি র্যাবের গোয়েন্দারা জানতে পারে রাজধানীর আশপাশে নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনের সদস্যরা সংগঠিত হচ্ছে। র্যাবের গোয়েন্দারা ক্যানিগঞ্জ থেকে প্রথমে সংগঠনের নায়েবে আমির মাওলানা সাব্বির ও প্রশিক্ষক আইনুল হককে গ্রেপ্তার করে। এর একদিন পর টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয় সংগঠনের শীর্ষ নেতা ও বর্তমান আমির মাওলানা শেখ ফরিদ আহমেদকে। তার সরাসরি ঢাকার ভিতরে না থাকলেও ঢাকার আশেপাশে তাদের বিভিন্ন জায়গায় তাদের ছোট ছোট করে ঘাঁটি হোক বা আবাসস্থল হোক, সেটা তারা বা সমাবেত হওয়ার চেষ্টা করা, সেই ধরনের একটা প্রবণতা আমরা এই হুজির মুভমেন্টে লক্ষ্য করছি। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাওলানা শেখ ফরিদ সংগঠনের আয়ের উৎস সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। অর্থের বেশ কয়েকটা সোর্সের কথা উনি আমাদেরকে বলেছেন। আমি একটা সোর্স আপনাদেরকে বলতে চাই। উনি বলেছেন যারা বাংলাদেশি মিডল ইস্ট কান্ট্রি রয়েছে, দুবাই, সৌদি আরব এবং কাতার, ওমান, এই সমস্ত দেশে আমাদের যে সমস্ত বাংলাদেশি ভাইরা রয়েছেন, তাদের মধ্যে প্রায় 3 থেকে 4000 হুজির আপনার সাথী ভাইরা রয়েছেন বাংলাদেশি। তারা ওখান থেকে প্রতি মাসে ওনাদের কাছে টাকা পাঠায়। র্যাব জানিয়েছে শীর্ষ জঙ্গি মাওলানা শেখ ফরিদ আহমেদ, সাব্বির ও আইনুল হককে রিমান্ডে টিএফআই সেলে নিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য দেখা করেছেন ভ্যাটিকান সিটির প্রেসিডেন্ট বিশেষ দূত জে লুই তুরান। বিকেলে বেগম জিয়ার গুলশান কার্যালয়ের সাক্ষাৎকালে পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত জোসেফ মারিনো উপস্থিত ছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিউদ্দিন আহমেদ বিরোধী দলীয় নেতার সাথে উপস্থিত ছিলেন। আবারও বাড়ছে বিদ্যুতের দাম। গ্রামীণ এলাকায় গ্রাহক পর্যায়ে শতকরা 12 টাকা 97 পয়সা বাড়ানোর পল্লী বিদ্যুতায়ন বোর্ড REBর প্রস্তাবের উপর গণশুনানি শেষে এনার্জি রেগুলেটরি কমিশন BERC জানিয়েছেন, আগামী 1 মাসের মধ্যে দাম বাড়ানোর সিদ্ধান্ত আসছে, আর নতুন দাম ঘোষণার পর থেকে তা কার্যকর হবে বলেও জানিয়েছেন কমিশন চেয়ারম্যান।
জানা গেছে দাম বাড়তে পারে প্রায় 8%। মাহফুজ মিশুর রিপোর্ট। সরকারি হিসেবেই দেশের অন্তত 50% মানুষ এখনো বিদ্যুৎ সুবিধা পায় না, আর এদের অধিকাংশই 70টি পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক। গত ফেব্রুয়ারিতে বিদ্যুতের গড় মূল্য 5% বাড়ানোর পর মার্চ মাসে গ্রাহক পর্যায়ে প্রায় 13% দাম বাড়ানোর প্রস্তাব করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এই প্রস্তাব আমলে নিয়ে বুধবার শেষ হল গণশুনানি। আরইবির দাবি, গত 7 বছর ধরে পল্লী বিদ্যুৎ এলাকায় দাম সমন্বয় না করায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বিদ্যুৎ খাত। আমরা সবকিছু সরকারের কাছে সাবসিডি চাই। আপনি যদি প্রতিবেশী দেশে যে নেপাল, ওদের বিদ্যুৎ বিল 8 টাকার মতো আমাদের টাকায়, অথচ ওদের হাইড্রো ইলেকট্রিসিটি, তাই না? সব থেকে চিপেস্ট ইলেকট্রিসিটি ওটা হাইড্রো ইলেকট্রিসিটি। আর সরকার যদি সবাইকে সাবসিডি দেয়, তাহলে এদেশের উন্নয়ন কেমনে হবে? তবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করে প্রায় 13% দাম বাড়ানোর প্রস্তাবকে অযৌক্তিক বলে মনে করেন ভোক্তারা। যদি পরিস্থিতির উন্নতি না হয় এবং বিদ্যুতের দাম বাড়ে, তাহলে এসব মানুষের মনোভাব আরো খারাপ হবে। তার বহিঃপ্রকাশ আগামী ঘটে নয়, এখন ঘটতে পারে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা বিদ্যুৎ বিল বন্ধ করে দিতে পারে। এনার্জি রেগুলেটরি কমিশনের কর্মকর্তাদের ব্যাখ্যা, 8% দাম বাড়ালেই আরবি লাভজনক অবস্থায় থাকতে পারবে। প্রায় 6 ঘন্টা শুনানি শেষে কমিশন জানিয়েছে শিগগিরই দাম বাড়ানোর সিদ্ধান্ত আসছে। আজকের গণশুনানির আলোকে, আজকে যে আলোচনা হয়েছে, যে সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তের আলোকে তারা প্রয়োজনীয় তথ্যাদি 5 মে মধ্যে দিবেন। ওই 5 মে থেকে ক্যালকুলেট করে আমরা 1 মাসের মধ্যে আশা করি সিদ্ধান্ত দিতে পারবো, এবং আমরা বিশ্বাস করি এটি মে মাসের মধ্যেই দিতে পারবো। তবে দেশের সাধারণ মানুষের স্বার্থ বিবেচনা করেই নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। মাহফুজ মিশু, ATN বাংলা, ঢাকা। ঝালকাঠিতে র্যাবের গুলিতে পঙ্গু হয়ে যাওয়া এইচএসসি পরীক্ষার্থী লিমন সহ 8 জনের বিরুদ্ধে র্যাবের দায়ের করা অস্ত্র মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। এতে লিমনকে প্রধান আসামি করা হয়েছে। তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার SI আরিফুল ইসলাম কোর্ট পরিদর্শক হুমায়ুন কবিরের কাছে অভিযোগপত্র জমা দেওয়ার পর তিনি সিনিয়র জুডিশিয়াল আদালতে দাখিল করেন। আদালতের বিচারক নুসরাত জাহান অভিযোগপত্র জমা রাখেন। এই মামলার অন্য অভিযুক্তরা হল মোর্শেদ জমাদ্দার, জামাল, সুমন, জাহাঙ্গীর, লাবু জমাদ্দার, হালিম ও খাটো মিজান। এদিকে র্যাবের বিরুদ্ধে লিমনের মায়ের মামলাটি আদালতের নির্দেশের 16 দিন পরে মঙ্গলবার রাতে রাজাপুর থানায় রেকর্ড করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্দিষ্ট সময়ের মধ্যে যেসব সম্ভাব্য প্রার্থী পোস্টার সরাননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। দুপুরে নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহুল হোসাইন সাংবাদিকদের একথা জানান। এছাড়া প্রাথমিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি খতিয়ে দেখছে কমিশন। হুমায়ুন চিস্তির রিপোর্ট। ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার 3 দিনের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। তবে এখন পর্যন্ত যেসব প্রার্থী পোস্টার সরাননি তাদের ছবি সহ তথ্য সংগ্রহ করছে কমিশন। এসব প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহুল হোসাইন। আমরা এরই মধ্যে চিঠি দেব ওই সমস্ত এলাকায় যে এগুলোকে ডেট সহ ছবি নেওয়া হবে, এবং যাদের এই সমস্ত পোস্টার আছে তাদের প্রতি আমরা অ্যাকশনে যাব। শিক্ষকদের নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের আইনি বাধ্যবাধকতার জন্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারেন না। পাশাপাশি মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কিছুদিনের মধ্যেই পরিপত্র জারি করা হবে বলে জানান তিনি। প্রচলিত আইন ভঙ্গ করে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের বলে মন্তব্য করেন তিনি। তাদের কোন ধরনের কোন সম্পৃক্ততা নির্বাচনে থাকবে না, আইন তাই চায়। তো আমরা পরিপত্র দিয়ে দিচ্ছি এরই মধ্যে। আমরা শুধু কয়েকটা কোয়েরির জন্য ওয়েট করতেছি পরিপত্র দিতে। ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন সম্বন্ধে আমরা নিশ্চিত। 9 এর নিচে যে ক্লাসগুলো আছে আর 12 এর উপরে যে গ্রাজুয়েশন গুলো আছে তাদের ক্ষেত্রে এই ধরনের কোনো বাধ্যবাধকতা আছে কিনা কোনো আইনে, এটা আমরা জানার চেষ্টা করতেছি। ইউনিয়ন পরিষদের সামনে নির্বাচনগুলোতেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, র্যাব, পুলিশ, কোস্টগার্ড ও আনসার মোতায়েন করা হবে বলে জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহুল হোসাইন। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা। আজ জাতীয় নেতা শেরেবাংলা AK ফজলুল হকের 49তম মৃত্যুবার্ষিকী। 1962 সালের এই দিনে 89 বছর বয়সে তিনি মারা যান। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল শেরেবাংলা সমাধিতে শ্রদ্ধা জানানো, আলোচনা সভা ও মিলাদ মাহফিল। সকালে ভিন্ন সংগঠন শেরেবাংলার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। সমাধি চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
শেরেবাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলাদা আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। পপুলার ফার্মাসিউটিক্যালস আন্তর্জাতিক সংবাদ। সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর সিরিয়া সরকারের অব্যাহত সহিংসতার কারণে দেশটির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের কাছে জোর দাবি জানিয়েছে ফ্রান্স ও ইতালি। সিরিয়ার উপর নিষেধাজ্ঞার বিষয়ে চিন্তা ভাবনা চলছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে লিবিয়ার মতো সিরিয়াতে সামরিক অভিযানের সম্ভাবনা নাকচ করে দিয়েছে আমেরিকা ও ব্রিটেন। বিক্ষোভকারীদের দমাতে ট্যাঙ্ক ও গুলি ব্যবহারের তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, এই ঘটনার তদন্ত হওয়া প্রয়োজন। গত 1 মাস ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে সিরিয়ায় এ পর্যন্ত কয়েকশো লোক প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে বিক্ষোভকারীরা। লিবিয়ায় মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগের বিষয়ে তদন্ত করতে ত্রিপোলি যাচ্ছে জাতিসংঘের একটি বিশেষ তদন্ত দল। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল নিযুক্ত 3 সদস্যের এই তদন্ত দল গত ফেব্রুয়ারি মাসে লিবিয়ায় গণবিক্ষোভ শুরুর পর থেকে এই পর্যন্ত সংগঠিত বিভিন্ন অপরাধের বিষয়ে তদন্ত করবে। শুধুমাত্র গাদ্দাফি সরকারের বিরুদ্ধে আনা অভিযোগই নয়, বিদ্রোহীদের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগও খতিয়ে দেখবে তদন্ত দল। তদন্ত দলকে সব রকমের সহযোগিতা করা হবে বলে জানিয়েছে লিবিয়া সরকার। বড় ধরনের কোনো গোলযোগ ছাড়াই ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের 3য় দফা নির্বাচন শেষ হয়েছে। কলকাতা মহানগরের 11টি আসন সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনার মোট 75টি আসনে ভোট নেওয়া হয়। এর আগে প্রথম দফায় 54টি এবং দ্বিতীয় দফায় 50টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। আরও 115টি আসনের ভোট গ্রহণ এখনও বাকি রয়েছে। তৃতীয় দফার নির্বাচনে 75টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন 479 জন প্রার্থী। ভারতের হিন্দু আধ্যাত্মিক গুরু সত্য সাই বাবাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। দক্ষিণ ভারতের পুত্তাপার্থী শহরে তাঁর আশ্রমে তাকে কবর দেওয়া হয়। এ সময় তার পরিবারের সদস্য, রাজনীতিবিদ, উচ্চপদস্থ আমলা, আশ্রমের পূজারী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভক্তদের দেখার জন্য সাই বাবাকে কবরস্থ করার অনুষ্ঠানটি সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলে ছাত্রলীগের অভ্যন্তরীণ সংঘর্ষের ঘটনায় 10 ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন মহসিন হল ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র মহিউদ্দিন। এছাড়া আইন বিভাগের মইনুল, ফাইন্যান্স বিভাগের মিনহাজ উদ্দিন সোহাগ, সংস্কৃতি বিভাগের হান্নান তালুকদার, সমাজ কল্যাণ বিভাগের সোহাগ, আরবি সাহিত্য বিভাগের মিজানুর রহমান এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আবু বকর সিদ্দিককে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কার করে। এর আগে এই 10 জনকে অভিযুক্ত করে শাহবাগ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমলাতান্ত্রিক জটিলতার জন্যই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও রাজনৈতিক উপদেষ্টা ড আলাউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে তিনি বলেন, গতানুগতিক আমলাতান্ত্রিক ধারার কাজের পদ্ধতি শিল্প স্থাপন ও বিকাশের ক্ষেত্রে প্রধান বাধা। ব্র্যাকের নির্বাহী পরিচালক ড মাহবুব হোসেনের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড শামসুল আলম। সরকারি চাপ আর ভয়ভীতি থাকলে গণমাধ্যম সুষ্ঠুভাবে গণমুখী কাজ করতে পারে না বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও আইনজীবী নেতারা। টেলিভিশন চ্যানেল আর পত্রিকার প্রকাশনা বন্ধ করে কোনো অপকর্ম ঢাকা সম্ভব নয় বলেও জানিয়েছেন তারা। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল 1 বন্ধের 1 বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের এক সমাবেশে এসব বলেন তারা। লেখক সৈয়দ আবুল মকসুদ, সাংবাদিক নেতা গাজী রুহুল আমিন, আইনজীবী নেতা খন্দকার মাহবুব হোসেন ছাড়াও চ্যানেল 1 এর সাংবাদিক ও কলাকুশলীরা এতে বক্তব্য রাখেন। জানিয়ে দিচ্ছে পারফেক্ট খেলার খবর। আকরাম খানকে প্রধান করে 3 সদস্যের নির্বাচক কমিটি ঘোষণা করেছে বিসিবি। বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের জানান, নির্বাচক কমিটির বাকি সদস্যরা হলেন মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমন। এই মাসের 30 তারিখ আগের কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও নতুন কমিটির মেয়াদ শুরু হবে 1 জুন থেকে।
তবে কতদিনের জন্য এই কমিটিকে দায়িত্ব দেওয়া হলো তা পরিষ্কার না করলেও দীর্ঘ সময়ের জন্যই তাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান জালাল ইউনুস। এছাড়া এ সময় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রায় 1 কোটি 10 লাখ টাকা আয় করেছে বলেও জানান তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দিনের প্রথম ম্যাচে পুনে ওয়ারিয়র্সের দেয়া 142 রানের জয় টার্গেটে ব্যাট করছে চেন্নাই সুপার কিংস। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 2 উইকেটে 110 রান। এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া পুনেকে শুরুতেই বিপদে ফেলেন অস্ট্রেলিয়ান ডগ বোলিংগার। তার 3 উইকেটের সাথে সাউদি কুলাসেকারের কল্যাণে 41 রানে 4 উইকেট হারায় পুনে, কিন্তু এরপরও যুবরাজ সিং এবং রবিন উথাপ্পার জুটির 42 রানের সুবাদে তাদের স্কোর দাঁড়ায় 141-এ। উথাপ্পা 22 বলে 31 রান করে আউট হলেও 43 বলে 62 রান করে অপরাজিত থাকেন যুবরাজ। রায়ান গিগস ও ওয়েন রুনির গোলে ইউফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালের প্রথম লেগে জার্মান ক্লাব শালকের বিরুদ্ধে 2-0 গোলে জয় পেয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। শালকের ঘরের মাঠে অনুষ্ঠিত খেলায় এই জয়ের সুবাদে ওয়েম্বলিতে অনুষ্ঠিতব্য ফাইনালে 1 পা দিয়ে রাখল ইংলিশ ক্লাবটি। তৌসিয়া ইসলামের রিপোর্ট। স্বপ্ন আর বাস্তবতার ফারাকের কাছেই যেন হেরে যাওয়া। ভ্যাটলেন্স এরিনায় চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে প্রথমবার নকআউট পর্বে খেলতে আসা শালকের সামনে ছিল স্বপ্নের ফাইনালে খেলার হাতছানি, আর ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে পঞ্চমবার ফাইনাল খেলার সুযোগ। কেবল স্প্যানিশ সুপারস্টার রাউলকে নিয়েই সেমির দরজা পর্যন্ত পৌঁছানোর শালকে খেলার শুরু থেকেই ম্যানইউকে ঠেকানোর মন্ত্র নিয়েই যেন মাঠে নেমেছিল। কারণ তৃতীয় মিনিট থেকে শুরু হওয়া রেড ডেভিলদের একের পর এক আক্রমণ মূলত থেমে যাচ্ছিল শালকে গোলরক্ষক ম্যানুয়েল নিউয়ারের কাছেই। তাদের 13টি আক্রমণের 11টিই এসেছে বিরতির আগে। দ্বিতীয়ার্ধে যেন আরো মরিয়া স্যার অ্যালেক্স ফার্গুসনের দল। রায়ান গিগস নিজের 4টি নিশ্চিত সুযোগ মিস করার পর 67 মিনিটে ওয়েন রুনির পাস থেকে অসাধারণ এক গোল করে শালকে সমর্থকদের আশায় পানি ঢেলে দেন। 2 মিনিট যেতে না যেতেই ফুরিয়ে যাচ্ছেন কিনা এমন প্রশ্ন ওঠা ওয়েন রুনি করলেন আরো চমৎকার এক গোল। তাতেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যায় শালকের, আর ট্রেবল জয়ের স্বপ্ন আরো জলজলে হয়ে ওঠে ইউনাইটেডের সামনে। অবশ্য সেই ফাইনালে খেলার আগে আরো একবার শালকের মুখোমুখি হতে হবে ম্যানইউকে। তবে অ্যাওয়ে মাঠে 2 গোল করে রাখার পর আর ফাইনাল খেলা তাদের জন্য এখন তেমন কোনো সমস্যাই না। তৌসিয়া ইসলাম, এটিএন বাংলা। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগের খেলায় আজ রাতে মুখোমুখি হচ্ছে 2 চিরপ্রতিদ্বন্দ্বী স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। মাদ্রিদের সান্টিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1:45 শুরু হবে এই এল ক্লাসিকো। এই ম্যাচকে ঘিরে সারা বিশ্বের ফুটবল প্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। মাত্র কয়েকদিন আগেই হয়ে যাওয়া 2টি এল ক্লাসিকোর মধ্যে একটি ড্র ও একটিতে রিয়াল জয়লাভ করায় খানিকটা আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে হোসে মরিনহোর রিয়াল। তবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে যেতে চেষ্টার কমতি থাকবে না বার্সেলোনারও। সব মিলিয়ে আরও একটি জমজমাট ম্যাচ দেখার অপেক্ষায় প্রহর গুনছেন ফুটবল অনুরাগীরা। ওয়ালটন জাতীয় ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার ভিডিপি। ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বাংলাদেশ বিমান বাহিনীকে 19-27, 25-17 ও 25-11 পয়েন্টে হারিয়ে 11 বার জাতীয় ভলিবল শিরোপা জয়ের কৃতিত্ব দেখায়। মহিলা বিভাগের ফাইনালে বিজেএমসির বিপক্ষে আনসার সহজেই 25-18, 25-23 ও 25-17 পয়েন্টে জয়লাভ করে শিরোপা অক্ষুণ্ণ রাখে। এটিএন বাংলার উপদেষ্টা অনুষ্ঠান নওয়াজির আলী খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের উপপরিচালক FM ইকবাল বিন আনোয়ার। মিডিয়া পার্টনার এটিএন বাংলা 2টি ম্যাচই সরাসরি সম্প্রচার করে। সংবাদ শেষ করছি ব্রিটেনের রাজকীয় বিয়ের প্রস্তুতির খবর দিয়ে। আর একদিন পরে অনুষ্ঠিত হচ্ছে ব্রিটেনের রাজ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের সারা জাগানো বিয়ে। এই বিয়েকে ঘিরে তাই প্রস্তুতিও চলছে জোরে সোরে। বিয়ের মূল স্টেজ ও ওয়েস্টমিনস্টার অ্যাবে সাজবে 30,000 ফুলে। বিয়ের একদিন বাকি থাকতে অনুষ্ঠিত হল মহড়া। শেষ মুহূর্তে রাজকীয় এই বিয়ের প্রস্তুতি সম্পর্কে আরো জানাচ্ছেন কাজী জাকিয়া সেজুতি। 1981 সালের পর দীর্ঘ 30 বছর পর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হচ্ছে আরেকটি স্বপ্নের অনুষ্ঠান, আরেকটি আলোচিত বিয়ে। তাই কিভাবে সাজবেন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন?
কিভাবে সাজানো হবে বিয়ের মঞ্চ, অতিথি হিসেবে কারা আসবেন, এসব প্রশ্নই এখন ঘুরে ফিরে আসছে সবার মুখে। বিয়ের মূল মঞ্চকে আকর্ষণীয় করতে তাই সংগ্রহ করা হচ্ছে 30,000 ফুল। কনের পছন্দ অনুযায়ী ব্রিটেনের ঐতিহ্যবাহী ও বসন্তের সব ফুলের সৌরভে ভরে উঠবে বিয়ের মঞ্চ। আর এসব ফুল সংগ্রহ করা হচ্ছে গ্রেট পার্ক থেকে। বৃক্ষরাজিতে বিয়ের মঞ্চকে সাজাতে তাই বসন্তের ফুল সংগ্রহের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে বেশ কয়েক মাস আগে থেকেই। I suggested right from the beginning that we would use things from the royal estates, because her whole ethos has been that it had to be British, which would be mine as well, and that seasonal, as organic to the place as possible. এদিকে বিয়েতে আমন্ত্রিত অতিথিরা উইলিয়াম ও কেটের জন্য উপহার হিসাবে দেবেন নগদ অর্থ। একটু খটকা লাগলেও বরকনের ইচ্ছে অনুযায়ী উপহারের অর্থ ব্যয় করা হবে নিউজিল্যান্ডের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ও দাতব্য সংস্থার জন্য। তাই এই ব্যবস্থা। শুধু রাজকীয় আয়োজন নয়, নিরাপত্তার কথাও ভাবা হচ্ছে বেশ গুরুত্বের সাথে। শুধু রাজপ্রাসাদকে ঘিরেই থাকবে 5,000 নিরাপত্তা কর্মী। কাজী জাকিয়া সেজুতি, এটিএন বাংলা। এই ছিল এখনকার মতো। আর শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। 3 মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করতে না পারলে আগের সরকারের অধীনে নির্বাচন, সংবিধান সংশোধন কমিটির কাছে আওয়ামী লীগের প্রস্তাব। তত্ত্বাবধায়ক সরকার এলে অর্ধেক ব্যবসায়ী দেশ ছাড়তে বাধ্য হবে, আশঙ্কা এফপিসিসিআই সভাপতির। রাজনৈতিক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি। গ্রামীণ ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ ও তহবিল ব্যবস্থাপনায় নানা অনিয়ম পেল সরকারি তদন্ত কমিটি। রিপোর্ট নিয়ে প্রশ্ন বিশিষ্টজনদের। পদ্মা সেতু নির্মাণ কাজ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে সরকারকে তাগিদ দিল বিশ্ব ব্যাংক। কাল ঋণ চুক্তি সই। এবং নাশকতার পরিকল্পনা নিয়ে রাজধানীর আশেপাশে ঘাঁটি তৈরি করছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ। সংগঠনের আমির মাওলানা শেখ ফরিদ র্যাবের হাতে গ্রেফতার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি।